হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজ আমাদের আলোচনার টপিক ভারতের বিভিন্ন রাজাদের সেনাপতি সম্পর্কে। আর এটা একটা স্ট্যাটিক টপিক তোমরা বলতে পারো। এই টপিক থেকে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে দেখবে কোয়েশ্চেন এসেছে, এই কারণে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এই একটি ক্লাসের মধ্যেই তোমাদের ভারতের গুরুত্বপূর্ণ সকল রাজাদের সেনাপতিগুলোকে এই ক্লাসের মাধ্যমে কভার করব। এই কারণে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমেই দেখব আলাউদ্দিন খলজি থেকে, যে আলাউদ্দিন খলজি সেনাপতি কে ছিলেন। আলাউদ্দিন খলজি আমাদের ভারতের একজন উল্লেখযোগ্য শাসক। আর আলাউদ্দিন খলজি সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন কে? মালিক কাফুর। এবার এই আলাউদ্দিন খলজি তিনি ইকতা প্রথা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইকতা প্রথা কে তুলে নেন। ইকতা প্রথাকে এই আলাউদ্দিন খলজি তিনি ইকতা প্রথাকে তুলে নেন। এবার আমাদের আলাউদ্দিন খলজি থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখব, যে এই আলাউদ্দিন খলজি ভারতবর্ষে সর্বপ্রথম তিনি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন। এটাই একটা পরীক্ষাতে আসার মতো কোয়েশ্চেন, তোমরা এটা জেনে রাখবে বা নোট করবে, যে ভারতবর্ষে বাজার দর নিয়ন্ত্রণ প্রথম কে চালু করেন? আলাউদ্দিন খলজি। এটা তোমরা পড়ে রাখবে, যে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ভারতবর্ষে প্রথম চালু করেন এবং আলাউদ্দিন খলজি ইকতা প্রথা তুলে নেন। এরপরে আমরা আলাউদ্দিন খলজির উপাধিটা দেখব, কেননা তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ শাসক। যে আলাউদ্দিন খলজির উপাধি বা টাইটেল কি ছিল? আলাউদ্দিন খলজির উপাধি ছিল কি? সিকান্দার ই সানি। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে নোট করবে, যে আলাউদ্দিন খলজির টাইটেল বা উপাধি কি ছিল। এই টাইটেল গুলোকে তোমরা মনে রাখবে। আলাউদ্দিন খলজির টাইটেল ছিল সিকান্দার ই সানি। তাহলে এবার আমরা আর একটা কি পয়েন্ট দেখবো আলাউদ্দিন খলজি থেকে। আলাউদ্দিন খলজি জমির জরিপ ব্যবস্থা, অর্থাৎ যে জমির জরিপ, অর্থাৎ জমিকে কতটা জমি রয়েছে তার মাপা, বা সেটাকে আমরা কি বলি? জরিপ করা। সেই জমির জরিপ করার পদ্ধতি কে চালু করেন? এই আলাউদ্দিন খলজি তিনি এই জমি জরিপ করার পদ্ধতি তিনি চালু করেন। আমাদের নম্বর 2 নম্বরে রয়েছে কে? আকবর। আর এই আকবরের সেনাপতি কে ছিলেন? এবার আমরা এটাই দেখব। 2 নম্বরে রয়েছে আকবরের সেনাপতি কে ছিলেন। আকবরের সেনাপতি কে ছিলেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর তার সেনাপতি ছিলেন কে? মান সিংহ বা মান সিং। তাহলে তোমরা জেনে রাখবে আকবরের সেনাপতি ছিলেন মান সিংহ। এবার আমরা এই আকবর থেকে আরো কি পয়েন্ট দেখব। আকবর এবং আফগান সেনাপতি হিমুর মধ্যে আমরা জানি পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। তোমরা এই সালটাকে মনে রাখবে, যে 1556 খ্রিস্টাব্দে আকবর এবং আফগান সেনাপতি কার মধ্যে? হিমু। এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসে, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? তোমরা বলে 1556 খ্রিস্টাব্দে। কার মধ্যে? আকবর হলেন কে? মুঘল শাসক, এবং আফগানদের সেনাপতি কে ছিল? হিমু। তাহলে আফগান সেনাপতি হিমু এবং আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1556 খ্রিস্টাব্দে। আর এই আকবরের হয়ে কে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হলেন কে? এই মানসিংহ, অর্থাৎ তার সেনাপতি মানসিংহ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এবার এই আকবর থেকে আমাদের আরো কিছু দেখার রয়েছে কোয়েশ্চেন। এই আকবরের রাজসভাতে নবরত্ন, মানে অর্থাৎ 9 জন গুণী ব্যক্তি ছিলেন। আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে যেমন দেখতে পারি যে নবরত্ন ছিল, তেমনি আমরা মুঘল সম্রাট আকবরের রাজসভাতেও এই নবরত্ন দেখতে পাবো। এটা তোমরা মনে রাখবে। আর এই নবরত্নদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন কে? টোডরমল। আর এই টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। এমন কোয়েশ্চেন তোমাদের সরাসরি চলে আসে, যে টোডরমল কার রাজসভার সদস্য ছিলেন। তাহলে টোডরমল কার রাজসভার সদস্য ছিলেন? তোমরা বলবে এই আকবর। আর আকবরের অর্থমন্ত্রী ছিলেন কে? এই টোডরমল। তাহলে আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডরমল, তিনি ছিলেন এই নবরত্নদের মধ্যে একজন। এবার আমরা তার পরের কি পয়েন্ট আকবরের থেকে দেখব, যে আকবরের দরবারে শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কে? তানসেন। তোমরা এটা মনে রাখবে, যে আকবরের দরবারে যিনি শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন তিনি হলেন তানসেন, বা তার প্রকৃত নাম হলো কি? রামতনু পান্ডে। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যে তানসেনের প্রকৃত নাম কি? তোমরা বলবে রামতনু পান্ডে। আর তিনি ছিলেন শ্রেষ্ঠ শিল্পী কার? আকবরের দরবারে। তাহলে আকবরের দরবারের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কে?
তানসেন বা রামতনু পান্ডে। এবার আমাদের 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে শের শাহ থেকে, যে শের শাহের সেনাপতি কে ছিলেন। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। এই শের শাহ এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা এটাকে নোট করবে যে শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। শের শাহ থেকে আমাদের কিছু কি পয়েন্ট রয়েছে। শের শাহের প্রকৃত নাম বা আসল নাম কি। শের শাহের প্রকৃত নাম হলো কি ফরিদ খাঁ। তোমরা এটা জেনে রাখবে যে শের শাহের প্রকৃত নাম হলো কি ফরিদ খাঁ। এবং শের শাহ থেকে আমাদের আর একটি কোয়েশ্চেন, শের শাহ রোটাসগড় দুর্গ নির্মাণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা, যে রোটাসগড় দুর্গ কে নির্মাণ করেন। তোমরা বলবে শের শাহ এই রোটাসগড় দুর্গটাকে তিনি নির্মাণ করেন। আর এই শের শাহ তিনি জন্মগ্রহণ করেন কত সালে, 1486 সালে তিনি জন্মগ্রহণ করেন। শের শাহ 1486 সালে, তোমরা এটা মনে রাখবে 1486 সালে এই শের শাহ জন্মগ্রহণ করেন। 1540 খ্রিস্টাব্দে শের শাহ দিল্লির সিংহাসনে বসেন। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে শের শাহ কত সালে তিনি দিল্লির সিংহাসনে বসেন। তোমরা বলবে 1540 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন কে, শের শাহ। এবার আমাদের চতুর্থ কোয়েশ্চেন জাহাঙ্গীর থেকে। জাহাঙ্গীরের সেনাপতি কে ছিলেন। মহারত খাঁ ছিলেন জাহাঙ্গীরের সেনাপতি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে জাহাঙ্গীরের সেনাপতি কে ছিলেন, কেননা তার সময় বিভিন্ন ব্যক্তিরা বাইরে থেকে তার দরবারে এসেছিলেন, আর জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মহারত খাঁ। এটা তোমরা নোট ডাউন করবে। টমাস রো, টমাস রো জাহাঙ্গীরের শাসনকালে ভারতে আসেন। এটা তোমরা জেনে রাখবে। টমাস রো, এটা এই নামটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কেননা এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। টমাস রো কার শাসনকালে ভারতে আসেন। তোমরা বলবে টমাস রো জাহাঙ্গীরের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাবো উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্স এই নামটাও খুবই গুরুত্বপূর্ণ, আর যিনি ইংলিশ খান নামেও পরিচিত। তাহলে আমরা দেখলাম উইলিয়াম হকিন্স, তিনিও জাহাঙ্গীরের রাজসভাতে আসেন এবং তার নাম ছিল কি ইংলিশ খান, এটা নামেও তিনি পরিচিত ছিলেন। উইলিয়াম হকিন্স, যার অপর একটি নাম হলো কি ইংলিশ খান, তিনিও জাহাঙ্গীরের রাজসভাতে আসেন। তাহলে আমরা দেখতে পাবো জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মহারত খান, এবং তার রাজসভাতে উইলিয়াম হকিন্স, যিনি ইংলিশ খান নামে পরিচিত, এবং টমাস র, এই দুজন তার দরবারে এসেছিলেন। আর পরের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে এই 1613 সালটা, এই সালটাকে তোমরা মনে রাখতেই হবে, কেননা WBCS পরীক্ষাতে পর্যন্ত এসেছে, যে কার কাছ থেকে বা কোন মুঘল সম্রাটের কাছ থেকে অনুমতি পেয়ে ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ভারতে তাদের কারখানা স্থাপন করে। সে হলেন কে, এই জাহাঙ্গীর। এই কারণে জাহাঙ্গীর আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে 1613 সালে জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে, কোথায়, এই সুরাটে, এই নামটা তোমরা জেনে রাখবে, সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন। এবার আমাদের 5 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো বৃহদ্রথ থেকে। তাহলে আমি যেটা বললাম, সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সালটা জেনে রাখবে 1613 সালে। এবার আমাদের 5 নম্বর কোয়েশ্চেন বৃহদ্রথ থেকে, যে বৃহদ্রথের সেনাপতি কে ছিলেন। বৃহদ্রথের সেনাপতি ছিলেন কে, পুষ্যমিত্র শুঙ্গ। আর এই পুষ্যমিত্র শুঙ্গর হাতেই এই বৃহদ্রথ নিহত হন। তিনি নিহত হবার পরে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কে, এই পুষ্যমিত্র শুঙ্গ। এবার আমরা এর থেকে কিছু কি পয়েন্ট দেখব, যে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক, আর যিনি তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে নিহত হন। আমি তোমাদের যেমনটা বললাম, যে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক, আর যিনি তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। আর পুষ্যমিত্র ছিলেন একজন ব্রাহ্মণ সেনাপতি। কার, বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপতি ছিলেন কে, পুষ্যমিত্র শুঙ্গ, আর তিনি পুষ্যমিত্র শুঙ্গর হাতে নিহত হন। এটা তোমরা জেনে রাখবে। এবার পুষ্যমিত্র শুঙ্গ থেকে আমাদের আর একটা কি পয়েন্ট, যে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। এটা একটা ভালো কোয়েশ্চেন, যে শুঙ্গ বংশের কে প্রতিষ্ঠা করেন। তোমরা এটা জেনে রাখবে, যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কে, পুষ্যমিত্র শুঙ্গ। এবার আমাদের 6 নম্বর কোয়েশ্চেন ধর্মপাল থেকে। ধর্মপালের সেনাপতি কে ছিলেন। আমাদের ধর্মপালের সেনাপতি ছিলেন কে, গর্গ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কেননা পাল বংশ আমাদের ইতিহাসে খুবই
ফেমাস একটি ডাইনেস্টি। আর এই ধর্মপালের সেনাপতি ছিলেন কে? গর্গ। এটা তোমরা মনে রাখবে। আর এই পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন গোপাল। গোপাল ছিলেন পাল বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। এটা তোমরা জেনে রাখবে যে গোপাল হলেন এই পাল বংশের প্রতিষ্ঠাতা। আর গোপালের রাজধানী কোথায় ছিল? গোপালের রাজধানী ছিল গৌড়। এটাও তোমরা জেনে রাখবে। এখানে কি পয়েন্ট? গোপালের রাজধানী ছিল কোথায়? গৌড়। এটা তোমরা নোট ডাউন করবে। কিন্তু আমরা দেখতে পাবো যে দেবপাল যখন রাজা হন, কিন্তু দেবপাল যখন রাজা হন তার রাজধানী তিনি কোথা থেকে? গৌড় থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। এটা একটা ভালো কোয়েশ্চেন যে কোন পাল শাসক তার রাজধানী গৌড় থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন? তখন তোমরা আনসার দেবে কি? এই দেবপাল। এই দেবপাল সিংহাসনে বসার পর তার রাজধানী গৌড় থেকে তিনি মুঙ্গেরে স্থানান্তরিত করেন। পাল বংশ থেকে এই কোয়েশ্চেনটা খুবই ফেমাস যে ধর্মপাল সোমপুর ও বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠা করেন। তাহলে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন পাল শাসক সোমপুর ও বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। তাহলে তোমরা জেনে রাখবে ধর্মপাল সোমপুর ও বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরীক্ষাতে বারবার এসেছে যে ধর্মপাল কোন কোন বিহার? এই সোমপুর এবং বিক্রমশিলা, এই দুটি বিহারের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। এবার আমাদের পরের কোয়েশ্চেন 7 নম্বর, আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? সেলুকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। এটা তোমরা মনে রাখবে যে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন কে? সেলুকাস। এবং এই আলেকজান্ডারের পিতামাতার নামটা আমাদের জেনে রাখা দরকার। আলেকজান্ডারের পিতা ছিলেন দ্বিতীয় ফিলিপ। দ্বিতীয় ফিলিপ ছিলেন আলেকজান্ডারের পিতা এবং তার মাতা ছিলেন অলিম্পিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে চলে আসে যে আলেকজান্ডারের পিতা কে ছিলেন? তোমরা বলবে দ্বিতীয় ফিলিপ এবং মাতা ছিলেন অলিম্পিয়া। এবার আলেকজান্ডার থেকে আমাদের কিছু কি পয়েন্ট দেখতে হবে। এই আলেকজান্ডার 323 বিসি অর্থাৎ 323 খ্রিস্টাব্দে তিনি মারা যান কোথায়? ব্যাবিলনে তিনি মারা যান। কত বছর বয়সে? আমি এখানে লিখে দিই 32, অর্থাৎ 32 বছর বয়সে তিনি মারা যান। এটা তোমরা জেনে রাখবে যে 32 বছর বয়সে অর্থাৎ 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি ব্যাবিলনে মারা যান। আর আলেকজান্ডারের সঙ্গে ভারতের রাজার একটি যুদ্ধ হয়, যেটি হলো পুরু। আলেকজান্ডার ও পুরুর মধ্যে আমরা দেখতে পাবো 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়। তাহলে আলেকজান্ডার আর এই পুরুর মধ্যে যে যুদ্ধটা হয় সেটা ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ বলে নামে পরিচিত। আর এটা খুবই ফেমাস, কেননা পুরু ছোট হওয়া সত্ত্বেও আলেকজান্ডারের সঙ্গে বীরত্ব সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার খুশি হয়, তার রাজ্য তাকে পুনরায় ফিরিয়ে দেন। আর এই যুদ্ধটা হয় 326 বিসি অর্থাৎ 326 খ্রিস্টপূর্বাব্দে। এই কারণে এইটা খুবই ইম্পর্টেন্ট, যা ঝিলাম নদীর তীরে হয়, সেই কারণে ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ বলে পরিচিত। এবার আমাদের 8 নম্বর কোয়েশ্চেন, মোহাম্মদ ঘুরি থেকে, যে মোহাম্মদ ঘুরি সেনাপতি কে ছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ঘুরি তিনি ছিলেন কার তার সেনাপতি ছিলেন বখতিয়ার খলজি। তার সেনাপতি কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মোহাম্মদ ঘুরি সেনাপতি কে ছিলেন? তোমরা বলবে মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন কে? বখতিয়ার খলজি। তোমরা এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখব যে কুতুবউদ্দিন আইবক, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তিনি 12 শতকে সুফি সাধক কে বখতিয়ার কাকির স্মৃতিতে কুতুব মিনার নির্মাণ করেন। এটা তোমরা মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক কত শতকে? 12 শতকে। এটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ যে 12 শতকে সুফি সাধক বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেন। এটা তোমরা এখান থেকে নোট ডাউন করবে। আর মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন কে? বখতিয়ার খলজি। আর এনার স্মৃতির উদ্দেশ্যে এই কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার দিল্লিতে নির্মাণ করেন। এবার আমাদের নম্বর 9 কোয়েশ্চেন, সিরাজদৌল্লা থেকে, যে সিরাজদৌল্লা সেনাপতি কে ছিলেন? সিরাজদৌল্লা সেনাপতি ছিলেন মীর জাফর। এটিও খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আর এটা প্রায় সবাই আমরা জানি যে সিরাজদৌল্লার সেনাপতি ছিলেন কে? মীর জাফর। এবার আমাদের 10 নম্বর কোয়েশ্চেন, ঔরঙ্গজেব থেকে, যিনি ছিলেন একজন মুঘল শাসক, আর ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মীর জুমালা। এটাও খুবই একটা ফেমাস কোয়েশ্চেন যে ঔরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন? মীর জুমালা ছিলেন ঔরঙ্গজেবের সেনাপতি। এটাও তোমরা জেনে রাখো।
আজকের আমাদের 11 নম্বর অর্থাৎ আমাদের শেষ কোয়েশ্চেন হুসেন শাহ থেকে, যে হুসেন শাহের সেনাপতি কে ছিলেন? হুসেন শাহের সেনাপতি ছিলেন কে? পরাগল খান। এটা তোমরা মনে রাখবে যে হুসেন শাহের সেনাপতি ছিলেন কে? এই পরাগল খান। হুসেন শাহের সেনাপতি তাহলে কি দেখলাম? পরাগল খান ছিলেন হুসেন শাহের সেনাপতি। তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদের সকল গুরুত্বপূর্ণ রাজাদের সেনাপতিগুলোকে তোমাদের কভার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলবে না। একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে এরকম কোনো একটা স্ট্র্যাটেজিকের ক্লাস নিয়ে।